সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মুখোশের আড়ালে বহুরূপী দানব বিএনপি, বলছে আওয়ামী লীগ। সরকারের অবিরাম দুর্নীতি, দুঃশাসন ধ্বংস করেছে অর্থনীতি, দাবি বিএনপির। এদিকে 3টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান 94 জন। বিএনপির খবর কি? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়। আছে কি নির্বাচনী উত্তেজনা? আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি। আছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, এমপি, নির্বাচনী এলাকা মাগুরা 1। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। অনেকে আশ্বাস দিলেও টিকা হাতে না পাওয়ায় হতাশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সরাসরি নয়, দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। সারা দেশে 24 ঘন্টায় 40 জনের মৃত্যু। করোনা পরিস্থিতিতে সারা দেশের 163 ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন হলেও পেছালো ঢাকা 14 সহ 3টিতে। এখন থেকে উপজেলা পর্যায়েও মসজিদে নামাজ আদায় করতে পারবেন নারীরা। 50টি মডেল মসজিদের উদ্বোধন, সন্তোষ মুসল্লিদের। মন্ত্রী থাকাকালে চট্টগ্রামে নুরুল ইসলাম বিএসসির প্রভাব খাটিয়ে ছেলের ভবনে অবৈধ গ্যাস সংযোগ। দুদকের মামলায় জেলে কর্ণফুলী গ্যাসের জিএম ও ডিজিএম। এবং ঢাকা মেডিকেলে দালাল চক্রের দৌরাত্মে দিশেহারা রোগী ও স্বজন, জড়িত হাসপাতালের কর্মচারীরাও। র্যাবের অভিযানে 24 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম আছে কি নির্বাচনী উত্তেজনা। যেরকম কয়েকটি উপনির্বাচন রয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো স্থগিত হয়েছে করোনা পরিস্থিতির কারণে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আমরা বলছিলাম যে উপনির্বাচন, 3টি আসনে উপনির্বাচন, আওয়ামী লীগের নমিনেশন পত্র বিক্রির আজকে ছিল শেষ দিন। এখন পর্যন্ত ঢাকার 3টি আসনে উপনির্বাচন, না ঢাকার 3টি নয়, ঢাকা সহ বিভিন্ন জায়গায়। তো সেখানে 94 জন প্রার্থী আছেন যারা আওয়ামী লীগের নমিনেশন চান। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনে, উপনির্বাচনগুলোকে কেন্দ্র করে আপনাদের কোনো কি বলে যে ঘোষণা নেই, নেবেন কি নেবেন না। তবে আমরা গণমাধ্যমে যেটি দেখছি, আপনারা বলছেন যে এই সরকারের অধীনে কোনো স্থানীয় সরকারের নির্বাচন কিংবা কোনো উপনির্বাচন, সেখানে আপনারা অংশ নেবেন না। এই 18 নির্বাচনে অংশ নিলেন, 14তে না নিয়ে 18 নির্বাচনের পরপর স্থানীয় সরকারের নির্বাচন হলো বিভিন্ন জায়গায়, সেগুলোতে আপনারা অংশ নিলেন। এক পর্যায়ে এসে সেখান থেকেও আপনারা সরে আসলেন। এই সামনে আরেকটি নির্বাচন 23 সালে, মোটামুটি কাছাকাছি সময় হতে আসছে, দুই বছরের মতো সময় বাকি আছে। তাহলে পরে এই সরকারের নির্বাচনে আপনারা অংশ নেবেন না অধীনে, তাহলে পরে জাতীয় নির্বাচনে কি করবেন? 23 সালের নির্বাচন, জি, সরকার টিকে থাকুক না। আচ্ছা, এই সরকার 23 সাল পর্যন্ত টিকে থাকুক, দেখি আমরা। হ্যাঁ, টিকবে না কেন? হ্যাঁ, টিকবে না কেন? টিকে থাকুক না। শুনুন, একটা অনির্বাচিত সরকার, আপনি একটা স্বৈরাচার, ভোট ছাড়া একটা সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কতদিন টিকে থাকবে? আমাদের দেশে উদাহরণ আছে, জানা এরশাদের সামরিক সরকার, কোনো সময় গণতন্ত্র নামে, কোনো সময় স্বৈরতন্ত্র নামে, কোনো সামরিক নামে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বামপন্থী সকল রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করছি আমরা। তারপরে 9 বছর ছিল। যে সময় সে চলে গেছে, সে নিজের টের পায়নি, হ্যাঁ, টেরও পায়নি, জনগণ বুঝতে ওই সময় সে চলে যাবে। এই সরকার তো 8 সাল থেকে আসে ভাবে। একবার হলো বেগম খালেদা জিয়া কেন হরতাল প্রত্যাহার করে নাই নাকি? এই জন্য বিএনপিকে নির্বাচন নেওয়া দেবে না, আওয়ামী লীগ একা ঘোষণা দিল ভোট বেন। আপনাদেরকে নিয়ে আর আওয়ামী লীগকে আপনারা গেলে আওয়ামী লীগ ঠেকাবে কিভাবে? আচ্ছা, আবার হলো 18 সালে বিএনপি গেল, আগের দিন রাতবেলা ভোট হয়ে গেল। এবং এটা প্যাকেজ, এই যে আপনি বলুন 34 জন 94 জন নমিনেশন এসেছে চাইতে পারে, তারা জানে যে সে প্যাকেজ। এটা আওয়ামী লীগ নমিনেশন নৌকা নেওয়া মানে কি, আপনার প্রশাসন দায়িত্ব নেবে নির্বাচন করার, পুলিশ আর প্রশাসন দায়িত্ব নেবে এবং সেই জিতে যাবে, গ্যাজেট হয়ে যাবে। শুধু মেম্বার অফ পার্লামেন্ট নয়, ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, সিটি কর্পোরেশন সব জায়গাতে একই অবস্থা। এটা শুধু আমি বলতে তা না, বিএনপি হিসেবে না। আপনি জনগণের জিজ্ঞাসা করুন, আওয়ামী লীগ নেতাদেরকে বুকঘাতে জিজ্ঞাসা করুন, সত্য কথা বলে, একা গেলে তার সত্য কথা বলে দেয় না, এভাবে হচ্ছে। এই নির্বাচন, এটা নির্বাচন কি? দিস ইজ নট ইলেকশন অ্যাট অল ইন দ্য ল। আমাদের সংবিধানে যে নির্বাচনের কথা বলা আছে,
বাংলাদেশে সেই নির্বাচন হচ্ছে না, বাংলা কোনো নির্বাচনে নেই। আমি মনে করি নির্বাচন যদি করতে হয় বাংলাদেশে, প্রধান নির্বাচন কমিশনার 2018 সালে দেখেন সে একজন সরকারি কর্মচারী সাসপেন্ড করে নাই, ব্যবস্থা নেয়নি, এবং প্রত্যেক নির্বাচন এলাকাতে যে কাজ করছে পুলিশ অফিসাররা, ডিসিরা, টিউনোরা এবং সরকারি ওসিরা যাক যে কাজ করছে, পাশাপাশি এদের চরিত্র নষ্ট করছে, সরকারের চাপে সরকারি অফিসারের চরিত্র নষ্ট করছে। আমি বলবো তারা তাদের বাধ্য করছে। এক, আমাদের বাংলাদেশে বেশিরভাগ, আর পাশাপাশি যদি প্রশ্ন রাখতে চাই, যেটি বলছিলাম যে 3টি উপনির্বাচনে 94 জন আওয়ামী লীগের মনোনয়ন চান। এর আগে ঢাকা 18তে উপনির্বাচন হলো কিছুদিন আগে, সেখানে আমরা দেখেছিলাম এরকম একটি আসনে প্রায় 79 জন না 69 জন ছিলেন যারা নমিনেশন চান। তো অনেকে বলেন ব্যাপারটি এরকম দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেই আপনার সংসদ সদস্য পদ নিশ্চিত, এই কারণেই এত প্রতিযোগিতা। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যে কথাটি বলেছেন সেটা তো একটা বটেই, যে গত 2008 সাল ঠিক বলবো না, আপনার বাংলাদেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে তখনই আওয়ামী লীগের প্রার্থীরা উইন হয়েছে। আওয়ামী লীগ পরাজিত করা হয়েছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আওয়ামী লীগ কখনো জনগণ দ্বারা পরাজিত হয় নাই। সুতরাং এটা তো একটা ধারণা থাকবেই যে আওয়ামী লীগের মনোনয়ন পাইলে সংসদ সদস্য হওয়াটা সহজ। এই কারণে আওয়ামী লীগের কাছে মনোনয়ন প্রত্যাশী থাকবে। আওয়ামী লীগ রুট থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল, এখানে আমাদের অনেক নেতাকর্মী আছে, তারা ইলেকশন করতে চাই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা নিয়ে আমরা খুব বেশি না। কিন্তু শিখর, আপনি যেটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন, এটিকে আপনাদের বিরোধী রাজনীতি যারা করেন কিংবা বিশ্লেষকদেরও কেউ কেউ বলেন যে আপনাদের নমিনেশন পেলে এই 5% ভোট আর 10% ভোট নিয়েই এমপি হয়ে যাওয়া যায়। শেষ করি। আমাদের মাহবুবুদ্দিন খোকন ভাই অত্যন্ত ভালো বলেন, ভালো লয়ার, অনেক জনপ্রিয় মানুষ। উনি কয়েকটি কথা বলেছেন যে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার টিকবে কিনা। আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাবে কিভাবে? নির্বাচনের মধ্য দিয়েই তো পতন ঘটাতে হবে। নির্বাচন ছাড়া তো অন্য কোনো ওয়ে নাই সরকার পরিবর্তনের। তাহলে ওনারা যে সিদ্ধান্ত নিলেন যে নির্বাচনে যাবেন না, এইটা আসলে আশঙ্কাজনক গণতন্ত্রের জন্য। ওনারা কি করতে চান? আর আমরা খুব বেশি শঙ্কিত না এই কারণে যে বিরোধী দল যারা, তারা কিন্তু নির্বাচনে আছে। বিএনপি এই জনবিরোধী রাজনীতি করতে করতে আজকে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে তারা কিন্তু বিরোধী দলের মর্যাদাটাও হারিয়ে ফেলেছে। সুতরাং বিএনপি বাদ দিয়ে যে বিরোধী দল, মূলত বিরোধী দল যারা, তারা কিন্তু ইলেকশনে আছে। সুতরাং বিএনপি আসলো কি আসলো না এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। তবে আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে নির্বাচনে আসা উচিত। আর দুর্নীতির কথা বলেছেন, নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করার কথা বলেছেন। খোকন ভাই তো বয়স্ক মানুষ, তিনি তো অতীত দেখেছেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন একটা কথা বলছেন, যেটা আমরা চিন্তিত বলতে পারেন অথবা আমাদের একটু কৌতূহল সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে গিয়ে তিনি মূল জায়গাটা ধরতে পেরেছেন। সেটা হচ্ছে উনি এখন বিভিন্ন মিটিং বা বক্তৃতা বিবৃতিতে দেখবেন বলছেন যে তরুণদেরকে এগিয়ে আসার জন্য। কারণ বিএনপি কি করেছে এটা যারা দেখে নাই, তাদেরকে আনা ছাড়া, যাদের বুদ্ধি ছিল বিএনপি জামাত ক্ষমতায় থাকার সময়, তাদেরকে তো বিএনপির পক্ষে ভোট দেওয়াতে পারবে না, বিএনপির পক্ষে যাবে না। তাহলে কি করতে হবে? যাদের বুদ্ধি ছিল না, যারা বিএনপি শাসন দেখে নাই, তাদেরকে ভুলভাল বুঝায় তাদের পক্ষে নেওয়া, এই চেষ্টা, এটা একটা ভালো শুভ বুদ্ধির উদয় হয়েছে। বিএনপি মূল জায়গাটা পৌঁছানোর চেষ্টা করেছে। আমাদেরও জন্য সুবিধা হয়েছে যে আমরাও কাউন্টার, আমাদের ইয়ং যুব সমাজ, তরুণ সমাজের জন্য আমাদের নেত্রী যেভাবে কাজ করছেন সেটাকে আরও ত্বরান্বিত করে আমরা তরুণ সমাজকে আমাদের পক্ষে আনার। তো আমি যেটা মনে করি যে খোকন ভাই 94 সালের 20 মার্চের মাগুরা উপনির্বাচন ভুলে গেছেন কিনা, মিরপুর উপনির্বাচন ভুলে গিয়েছেন কিনা, 15ই ফেব্রুয়ারি 96 সালের নির্বাচন ভুলে গেছেন কিনা, 2001 সালের নির্বাচন ভুলে গিয়েছেন কিনা। আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি যে যত নির্বাচন এখন হয়, সমস্ত নির্বাচনই ফ্রি ফেয়ার ইলেকশন হয়। না হলে তাদের সংসদ সদস্য জিতলো কিভাবে? বগুড়ায় উপনির্বাচনে তাদের এরা জিতছে না, সিরাজ সাহেব জিতছে না, তাদের পৌরসভার মেয়র জিতছে না, তাহলে কিভাবে যেতে তারা? তো কত ঘটনা হয়েছে যে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে গেছে। বিএনপিকে মানুষ ভোট দেবে কেন? তাদের অতীত ইতিহাসটা কি? পাশাপাশি তাদের নেতাকে, আগামী দিন যে সরকার গঠন করবে বিএনপি প্রধানমন্ত্রী কি হবেন? খালেদা জিয়া, তিনি তার জেল হয়েছে 10 বছরের, সো কনভিক্টেড মানুষ তো
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হইতে পারেন না, সরকার গঠন করতে পারেন না। উনারা যাকে নিয়ে স্বপ্ন দেখেন তিনি তো মুসলেকা দিয়ে লন্ডনে অবস্থান করছেন, সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগণতান্ত্রিক যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোকে প্যাট্রোনাইজ করছেন। তিনি তো মুসলেকা দিয়ে গিয়েছেন, তিনি আর কখনো রাজনীতি করবেন না। তিনি মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত আসামি, তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামি, এছাড়াও আরো 2-1টা মামলায় তিনি আসামি। তাহলে তাদের প্রধানমন্ত্রীটা কি হবে? মানুষ কেন তাদের পক্ষে যাবে? এটা মুক্ত থাকতে হবে। তা মুখ না থাকলে কার পক্ষে যাবে? আর বিএনপি নেতৃবৃন্দ যে হারে সন্ত্রাস সৃষ্টি করেছেন আমরা দেখেছি। অপারেশন ক্লিন হার্ট আপনার মনে আছে কিনা, পুলিশ প্রোটেকশনে সন্ত্রাসীদেরকে আত্মগোপনে যেতে দেখেছি, পত্রিকা বের করলে দেখতে পাবেন। পুলিশ প্রোটেকশনে তাদের সন্ত্রাসীদেরকে আত্মগোপনে দেশে অপারেশন ক্লিন হার্ট। তো সুতরাং এই যে ভূতের মুখে রাম নাম করে তো আমাদের লাভ নাই। এখন যেটা হয়েছে যে রবীন্দ্রনাথের সেই কবিতাটি, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বাটে, তা তারা হচ্ছে কি স্টিপ অফ বাগদাদ। তারা লুটপাট করেছে, চুরি করেছে, অর্থনীতি যে স্বীকৃত যে বেগম জিয়ার 2 পুত্র তারা বিদেশে মানি পাচার করেছে, সেই মানি ফেরত এসেছে, সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। প্রমাণিত সত্য যে তারা মানি লন্ডারিং করেছে, তারা টাকা পাঠিয়েছে। দুর্নীতি তারা কি শিখাবে? আজকে তাদের চোখে উন্নয়ন চোখে পড়বে না, কারণ দেশের উন্নয়ন আছে। আপনি আজকে যেখানে যাবেন সেখানেই তো উন্নয়নের ছোঁয়া। যান না আপনি মাওয়া রোডে, যান না আপনি যে কোনো রোডে। আজকে আমরা 96 সালে ক্ষমতায় আসলাম, 2800 মেগাওয়াট বিদ্যুৎ তখন উৎপাদন হতো। আমরা 5 বছরে সেটাকে 3200 মেগাওয়াট বিদ্যুতে রূপান্তরিত করলাম। আর তারপরে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যখন বিএনপি ক্ষমতায় আসলো, 2009 যখন আমরা ক্ষমতায় আসলাম, তখন আমরা বিদ্যুৎ পেলাম 2600 মেগাওয়াট। অর্থাৎ বিদ্যুতের চাহিদা বেড়েছে শত গুণ, আর সেখানে তারা বিদ্যুৎ উৎপাদন কমিয়ে এনেছে। সেই বিদ্যুৎ এখন আমরা ডাবল বিদ্যুৎ উৎপাদন করে সক্ষমতা রাখি। আজকে বিদ্যুৎ যায় না। আজকে সড়কে যান, সড়কের অবস্থা কি? আজকে প্রত্যেকটা জায়গায় ঘরে ঘরে বিদ্যুৎ। আজকে সারের জন্য যে হাহাকার ছিল মানুষের, এই সারের টাকা কারা নিচ্ছে? কারা লুটপাট করেছে? কারা ভুয়া সার দিয়ে কৃষকদেরকে নষ্ট করেছে? আজকে সুশাসন নিশ্চিত করেছি। আজকে আমরা শুধু শহর নয়, আমরা গ্রাম পর্যায়ে আজকে নাগরিক সুবিধা পৌঁছে দিচ্ছি। আজকে মানুষের ক্রয় সীমা বৃদ্ধি পেয়েছে, মানুষের ভালো আছে। এই ভালো থাকাটা তাদের পছন্দ হচ্ছে না। এই জন্য তারা গণতান্ত্রিক পথে তাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই ভেবেই তারা আজকে এই অগণতান্ত্রিক পথে যাওয়ার চেষ্টা করছে। কোনো লাভ হবে না। এই দেশের মানুষ আর কখনোই তাদের ওই মিথ্যা প্ররোচনায় আর কখনো বিভ্রান্ত হবে না। অতীতে কখনো তারা সফল হয় নাই, ষড়যন্ত্র করে সফল হয়েছে। আর এই বাংলাদেশে আর কখনো আমরা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবো না। 2023 সালে নির্বাচনের মধ্য দিয়েই যদি জনগণ চাই সরকার পরিবর্তন হবে, জনগণ যদি চাই আবার আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো, না চাইলে অন্য রাষ্ট্রে। জি, ধন্যবাদ আপনাকে অনেক। আমাদের সঙ্গে যুক্ত আছেন মঞ্জুরুল ইসলাম। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। শুনছিলেন আওয়ামী লীগ এবং বিএনপির 2জন নেতা কথা বলছিলেন। বিএনপি বরাবরের মতোই বলছে দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, সুষ্ঠু ভোট হয় না বলেই তারা নির্বাচনে যাবেন না। সরকারের পদত্যাগও দাবি করেছেন আজকে বিএনপির মহাসচিব। অন্যদিকে আমাদের আওয়ামী লীগের এমপি যিনি আছেন শিখর ভাই, তিনি বলছেন যে নির্বাচনে যদি নাই যান তাহলে তারা কিভাবে সরকারের পরিবর্তন করবেন। তো এই জায়গাতে মঞ্জু ভাই, আপনি দুটি পরিস্থিতি কিভাবে আলোচনা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 2জন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে। এবং তারা এমন দুটি দলকে রিপ্রেজেন্ট করছেন যারা এই বাংলাদেশের 50 বছরের ইতিহাসের মধ্যে প্রায় 40 বছর দুটি দলই শাসন ক্ষমতায় ছিল। মাহমুদুল খোকন ভাই একে তো জনপ্রিয় রাজনীতিবিদ, তারপরে একজন বিজ্ঞ আইনজীবী, ফলে ওনার যুক্তিকে খণ্ডানো খুব কঠিন। ওনার অনেকগুলো কথার সাথে আমি একমত যে জনগণও বোঝে সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে এবং থাকবে না, এবং জনগণ যখন চায় তখন ক্ষমতা ছেড়ে দিতে হয়। উনি এরশাদ সাহেবের কথা বললেন, আরো অতীতের কথা আমরা জানি। এবং একই সাথে উনি বলেছেন যে প্রশাসনকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার জন্য, বর্তমান সরকার কথা বলছেন। এবং নির্বাচন কমিশন এবং দুদক নামে স্বাধীন এবং কার্যত স্বাধীন কিনা এই প্রশ্ন উনি তুলেছেন। এখন যদি নির্বাচনের প্রসঙ্গে আসি, এই জায়গাটায় এই যে প্রশাসনকে কাজে লাগানো নির্বাচনের জন্য নিজেদের প্রয়োজনে, যেহেতু খোকন ভাইরা অনেকদিন ক্ষমতায় ছিলেন, নিশ্চয়ই ওনাদের সেই অভিজ্ঞতাটুকু আছে যে কোথায় কখন কিভাবে প্রশাসনকে কাজে লাগানো যায়। যেটা আমাদের শেখর ভাই বললেন যে আমাদের সকলেরই বয়স কাছাকাছি প্রায়, আমাদের চোখের সামনে দৃশ্যমান কিন্তু বিএনপির শাসনামল, আওয়ামী লীগের শাসনামল,
এবং একাধিক সময়কার। এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই বঙ্গবন্ধু হত্যার পর থেকে যখন সামরিক শাসনের যাত্রা শুরু হলো, কিভাবে সামরিক এবং বেসামরিক প্রশাসনকে কাজে লাগানো হয়েছে নির্বাচনের নামে, তথাকথিত ভোট করার নামে, গণভোট থেকে শুরু করে একেবারে সাধারণ নির্বাচন পর্যন্ত। ফলে সেই ব্যবস্থাপনাটা একটা চিত্র। আরেকটা জিনিস যেটা শেখর ভাই বললেন যে ওনারা বিশ্বাস করেন যে নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার বদল হয়। আমি মনে করি যে বিএনপিও এই কথাই বলেন। আমাদের জন্য দুটা বড় দল যারা নাকি বাংলাদেশের 50 বছর 40 বছর শাসক ক্ষমতায় ছিলেন এবং এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি দল, তাদের দলের নেতারা যখন একটি দল আরেকটি দল সম্পর্কে যেভাবে চিত্রিত করেন এবং আগামী দিনের রাজনীতি সম্পর্কে তাদের অবস্থান যেভাবে তুলে ধরেন, তাতে কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমরা শঙ্কিত হই, অস্বস্তিতে পড়ি। কারণ আমাদের সামনে পথ তো দুটি। আমাদের সামনে পথ হচ্ছে রাজনৈতিক নেতারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং আমরা জনগণ ভোটের মধ্য দিয়ে কখনো এক্স কখনো ওয়াই এরকম কাউকে ক্ষমতা যাওয়ার জন্য আমাদের মত প্রকাশ করব। তারা যদি এক পক্ষ মনে করেন যে আরেক পক্ষ থাকলে পরে ক্ষমতায় যাওয়া যাবে না, ইলেকশনই করা যাবে না, আবার আরেক পক্ষ মনে করেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অবস্থানে যেহেতু নাই, ফলে রাজনৈতিক অস্তিত্ব আছেন কিনা এইরকম একটি পর্যায়ে, তাহলে আমাদের কাছে একটু সংশয়ের প্রশ্ন দেখা দেয়া স্বাভাবিক যে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াটা তাহলে কিভাবে চলবে। তবে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এইটুকু বলবো, আমার কাছে যেটা পর্যবেক্ষণে মনে হয়, দুঃখজনকভাবে আমরা দেখি ক্ষমতার বাইরে যখন থাকেন নির্বাচন কমিশন নিয়ে তারা যে অভিযোগগুলো করেন, ক্ষমতায় যখন যান তারা একেবারে পুরো উল্টো কথাগুলো বলেন। এই জন্য আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি যে আমাদের বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি বড় রাজনৈতিক দল, বিএনপি বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল, তাদেরকে এই জায়গায় ঐক্যমতে পৌঁছাতে হবে যে আমাদের কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে, আমি ক্ষমতায় থাকি অথবা ক্ষমতার বাইরে থাকি, নিরপেক্ষভাবে শক্তিশালী করার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। এর মধ্যে যেমন নির্বাচন কমিশন, এর মধ্যে যেমন আমাদের বিচার বিভাগ, এর মধ্যে যেমন আমাদের দুদক সহ এই সমস্ত প্রতিষ্ঠান। তাহলে কিন্তু এই যে পারস্পরিক দলের প্রতি যে অনাস্থা, নেতৃবৃন্দের প্রতি যে অনাস্থা, এই বিষয়গুলো আসবে। এবার আপনার আগের আলোচনা আমি একটু আসি। আপনি সূচনায় যে কথাটি বললেন যে নির্বাচনের উপনির্বাচনের ঘোষণা করা হলো, সেখানে দেখা গেল বিএনপি এখনো পরিষ্কার করে বলেন নাই তারা নির্বাচনে আসবেন কিনা। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে পরিমাণ মনোনয়ন প্রত্যাশী নেতার সংখ্যা আমরা লক্ষ্য করছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণকারী কর্মী এবং নেতাদের মধ্যে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য আছে। কিন্তু আমরা গত কয়েকটা নির্বাচনে লক্ষ্য করেছি অপেক্ষাকৃত ভোটারের সংখ্যা কম। তার কারণ যখন আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখি না, তখন অনেকে মনে করে আচ্ছা আমি ভোট দিলে কি হবে, অল্প সংখ্যক লোকে যায়, এর মধ্যে আমি নাইবা গেলাম। আবার বিএনপি যদিও যাত্রা শুরু হয়েছিল, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান একজন সামরিক প্রশাসক থেকে উনি রাজনীতিতে এসেছিলেন, কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় কিন্তু তারা একটি বড় রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। সে জায়গায় বিকল্প নির্বাচন ছাড়া আর কিছু তো ওনারা বলতে পারছেন না যে আমরা নির্বাচন ছাড়া আর কোন পদ্ধতিতে সরকার বদল করব, সেটা তো আমাদের সামনে উদাহরণ নাই। সেই কারণে আমাদের শেষ ভরসা নির্বাচন। এবং গত নির্বাচনও যদি আপনি লক্ষ্য করেন, 2018 সালে যে নির্বাচন নিয়ে খোকন ভাই এবং বিএনপির নেতৃবৃন্দ অনেক সমালোচনা করেন, বা অন্য রাজনৈতিক দলের যারা নির্বাচনে বিজয়ী হন নাই অথবা সরেছিলেন তারা সমালোচনা করেন, সেখানেও কিন্তু দেখবেন বিএনপির প্রত্যেকটি নির্বাচনী এলাকায় কমপক্ষে 3 জন করে প্রার্থী ছিলেন। একেবারে যখন মনোনয়ন চূড়ান্ত হয়ে গেছে তারপরও, তার মানে হচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা তৃণমূল পর্যায়ের নেতা এবং কর্মীরা তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তার মানে কি কেন্দ্রীয় নেতারা অন্য কোন প্রত্যাশায় তারা নির্বাচন থেকে সরে আসেন? আমি 2014 সালের কথা আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের চোখের সামনে, আপনিও ছিলেন সেখানে এক সক্রিয় সাংবাদিক হিসেবে, 2014 সালে যখন এমন একটা পরিস্থিতি ছিল, বিএনপির কর্মীরা প্রস্তুত, তৃণমূলের নেতারা প্রস্তুত যে ঘোষণা দিলেই তারা নির্বাচনে যাবেন, কিন্তু তখন আমরা দেখলাম বিদেশি কিছু রাষ্ট্রদূতদের কর্মতৎপরতায় হঠাৎ করে দেখা গেল যে নির্বাচন থেকে বিএনপি সরে আসলেন। তখন এক ধরনের একতরফা নির্বাচন হলো। 2018 সালে তারা গেলেন, কিন্তু একাধিক প্রার্থী
ফলে কে মূল প্রার্থী এটা বোঝা যাচ্ছে না। এরকম অনেকগুলো, তারপর একটা জোট করলেন কামাল হোসেনের নেতৃত্বে, আবার 20 দলীয় জোট থাকলো। এই সমস্ত বিষয়গুলো তারা এক ধরনের আলোচনা সমালোচনা নিজেদের মধ্যে করেন কিনা। আমি শেষ বক্তব্য এইটুকু বলবো যে আওয়ামী লীগ একটানা 12 বছরের বেশি ক্ষমতায়। বাংলাদেশের সহ পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশেই কিন্তু জনগণ অনেক সময় ভালো করলেও সরকারের বদল চায়, কিন্তু বদলের ক্ষেত্রে যদি দেখে যে বিরোধী দলগুলো জনগণের ইস্যুগুলো নিয়ে রাজনীতি করে অথবা আন্দোলন গড়ে তুলে, তখন কিন্তু সমর্থন দেয়। দুঃখজনক হচ্ছে আমাদের চোখের সামনে, খোকন ভাই আমাকে কারেক্ট করবেন আমি ভুল বললে, গত 12 বছরে জনগণের কোন ইস্যু নিয়ে বিএনপি একটি কার্যকর আন্দোলন গড়ে তুলতে পেরেছেন? বেগম খালেদা জিয়ার মুক্তি, তার অসুস্থতা, অথবা তারেক রহমানের দেশে ফেরা ছাড়া এমন কোন আন্দোলন জনগণকে সম্পৃক্ত করবার মতো আমাদের সামনে দৃশ্যমান নাই। ফলে আওয়ামী লীগের সমালোচনা ছাড়া আমরা তেমন কিছু ইস্যু সামনে দেখছি না। এটা আমাদের জন্য খানিকটা হতাশা। জি, অনেক ধন্যবাদ খোকন ভাই। নিশ্চয়ই মঞ্জু ভাই প্রশ্নটি আপনি বুঝেছেন। এর আগে আপনি যদি বলছিলেন যে সরকার এই প্রশাসনের লোকজনের চরিত্র নষ্ট করে ফেলেছে, তাদের মাধ্যমে নির্বাচন করেছে ইত্যাদি, তো সরকার যে একতরফাভাবে সবকিছু করে ফেললো, আপনারা রাজনৈতিক দল হিসেবে সেগুলো মোকাবিলা করার জন্য কি করেছেন? সরকার আপনাদের নাকের ডগায় কিভাবে করে ফেললো, আপনারা কোথায় ছিলেন? দুজনের কথাই একটু একটু উত্তর দিই, তারপর আমার বক্তব্য রাখবো। জি, প্রথমত হলো যে বিরোধী দলের নাম বললেন না, বিরোধী দলের কে আছে? শেখর ভাই বললেন যে বিরোধী দল আছে, জাতীয় পার্টি। কিন্তু প্রতিদিন তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বা মন্ত্রীর বক্তব্যে জাতীয় পার্টি আশাদ সাহেব সম্বন্ধে কোনো সমালোচনা নাই। সারাক্ষণই বিএনপি বিএনপি বিএনপি, কথা বলেন আর পানি খান নাকি, এই জব করেন। তাইলে তারাই তো প্রমাণ করছে যে বিএনপি হলো প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের, মনে করছে তারা। এটাই প্রমাণ করে, আর কিছু লাগবে না, আমি উত্তর দিতে চাই না। হ্যাঁ, ওটা তো আপনার ভোট চুরি করলে কি করবেন আপনি? ওনাদের বক্তব্যটা কি, একসাথে সাহেব যে সময় সিএসএল ইলেকশন দিচ্ছে তখন বলেছে সেই সময় সে জিতে গেল, দখল করে নিল। বলে আমি তো নির্বাচন দিয়েছি, গণতন্ত্র ফিরে দিচ্ছি, দখল তার। 88 ইলেকশন দিল, সেসব বলে যে আমি তো দিচ্ছি। এইসব নির্বাচন দেওয়ার কোনো কথা। এরশাদের বাসা, আওয়ামী লীগের বাসা 86 সালে 88 সালে 89 90 সালে একসাথে বাসা, বা জাতীয় পার্টির সরকারের বাসা আর আওয়ামী লীগের নেতাদের বাসা, মন্ত্রী একই রকম বাসা আর কি। তারা বলে এরকম, কিন্তু বাস্তবে কি সেটা জনগণ জানে, তারা নিজেরাও বুঝে যারা বলে। এক, বেগম খালেদা জিয়া তারেক রহমান সম্বন্ধে উনি বলছেন, আমি তারেক রহমানের আইনজীবী ছিলাম সেই সময় দেশ জাগত, এবং সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায়ের মাধ্যমে তাকে বিদেশি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উনি বিদেশ গেছেন, কোনো মোচালিকা নয় বা প্যারোলে মুক্তি নিয়ে যান নাই। তবু আমি ওনাকে কারেক্ট করছি। এটা দুই হলো যে বেগম খালেদা জিয়া তারেক রহমান শাস্তির কথা বলছেন, সেখানে সন্দেহজনক দুইটা ঘটনা বলি। পৃথিবীতে এরকম একটা ঘটনা ঘটে, আওয়ামী লীগের সারা পৃথিবীতে কলঙ্কিত করছে। দেশের প্রধান বিচারপতি এস কে সিনহা বলছে যে রায় পরিবর্তন করেন, 1 মাসে নারী চেয়ার বসতে দেবো না। প্রধান বিচারপতি রায় পরিবর্তন করে নাই, তাকে ক্যান্সার রোগী বানিয়েছে, বিদেশে পাঠিয়েছে, এবং পদত্যাগ করার জন্য দেশে আসতে চাইছে, বলছে না এমবিসি পদত্যাগ করেন। তারপর তাকে তার বিরুদ্ধে মামলা দিয়ে বিদেশে রেখে দিচ্ছে। সারা পৃথিবী কোথায় ঘটনা ঘটে নেই। যেখানে প্রধান বিচারপতি বিচার পায় নাই, সে দেশে অন্য কেউ বিচার পাবে? বেগম খালেদা তারেক রহমান বিচার পাবে? আরেকটা এক্সাম্পল বলি, আমাদের যে মাননীয় বিচারপতি আছে আপিল ডিভিশনের, হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, উনি বিচারপতি ছিলেন। উনি প্রায় টকশো করেন বা রাস্তা রাস্তায় বক্তৃতা দেন। উনি বক্তৃতাগুলো শুনছেন? শুনেন বক্তৃতাগুলো না। উনি তো কীভাবে মানে, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে বড় আওয়ামী লীগ। তো উনার বিচারটা কী হবে? বিচারপতি থাকাকালীন সময় উনারতে বিচার করছে, এরকম বিচারপতিতে বিচার করছে বেগম খালেদা তারেক রহমানের। কারণ যা হওয়ার তাই হয়েছে, সমগ্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা, মিথ্যা মামলা, এবং এইসব মামলা রাজনীতিতে থাকেই, মিথ্যা হয়। আমাদের দুর্যোগের মামলায়, মানে দুর্নীতির মামলা সাজা হয়েছে। আমাদের বইতে রিপোর্টেড কেস 56 সালে উনি কিন্তু বাংলার প্রতিষ্ঠা করছে, বাংলার প্রধানমন্ত্রী হয়েছে। এটা কোনো ব্যাপার না, এগুলো সব চলে যাবে গিয়া। বরঞ্চ যারা দিয়েছে, তারা মিথ্যা মামলা দিয়েছে, তাদের বিপদ হবে ভবিষ্যতে। তো সময়ের যদি ন্যায় বিচার কখন হয়? জনগণ শাসন প্রতিষ্ঠিত হলে। এখন আসছেন আপনার আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের ওই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক না।
পাকিস্তানের আওয়ামী লীগ, পাকিস্তানের সময় আওয়ামী লীগ সকল আন্দোলন সংগ্রামে জনগণকে আওয়ামী লীগ নেতৃত্ব দিত। এই দল সমগ্র জাতিকে একত্রিত করেছে স্বাধীনতা সংগ্রামের জন্য, এই আওয়ামী লীগ জনগণকে নিয়ে। আর সেই আওয়ামী লীগ আজকে জনগণ দেখলে ভয় পায়। আজকে তারা ভোটে জেতার জন্য, জাতীয় নির্বাচনে ভোটে জেতার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাস করছে, করে কেন তারা ভোট তারা নিজের ঘোষিত ঘোষণা দিয়েছে নির্বাচিত হওয়ার জন্য, নির্বাচিত দাবি করছে। তারা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমাদের বিচার বিভাগও তারা নিয়ন্ত্রণ করে। বিচার নীতিমালা নাই, নীতিমালা নাই। আপনাদের সময় ছিল? না, আমাদের সময় ছিল না। একটা কাস্টম ছিল, প্র্যাকটিস ছিল, ভালো লোক, নিরপেক্ষ লোক করা। দুই একটা ভুল হয়েছে। এখন তো ঢালাভাবে হচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রীর কাছেই বা সরকারের কাছেই এই ক্ষমতা, সুতরাং ওনাদের যা যা দলীয় লোক আওয়ামী লীগের পোস্ট ক্যারি করে সেরকম লোক আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, আমি নাম বলতে চাই না। ওরা বিচার করবে কি? ওরা বেগম খালের বিচার করবে, কি করবে? সাজাইও দিবে আর সবাই খুশি করতে চায়। আপনি ধরেন আমাদের নির্বাচন ধ্বংস করে দিয়েছে এরা আমার দুর্নীতি দমন করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমাদের আমলাতন্ত্র আজকে ধরেন এই সমস্যা, রাজনীতিটা পলিসি বিট করে, তারা পলিসি দিবে, আর ব্যুরোক্রেটরা আমলাতন্ত্র বাস্তবায়ন করবে। বিকজ সব জায়গাতেই তারা মনে করে আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমরা আওয়ামী লীগ করি। সচিব বলেন আরও ডিজি বলেন, তারা দুর্নীতি করে। তারা কিন্তু ইফিসিয়েন্ট না। অনেস্ট ইফিসিয়েন্ট অফিসাররা কিন্তু সচিব হইতে পারে না, রিজিয়নাল সেক্রেটারি হইতে পারে না, জয়েন্ট সেক্রেটারি হইতে পারে না, ডিজি হইতে পারে না। বিকজ তারা আওয়ামী লীগ কানেকশন আছে, অযোগ্য হলে তারা হচ্ছে, যাদের সরকার তারা ডিফিকাল্টিস। এবং পাশাপাশি দেখেন কি অবস্থা, আজকের পত্রিকা আসছে আপনার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, তারা বলেছে সারা পৃথিবীতে ঢাকা শহর হল অযোগ্য বসবাসের অযোগ্য রাজধানীর মধ্যে, শহরের মধ্যে ঢাকা শহর অন্যতম 4 নম্বর, নিচের দিকে 4 নম্বর, তলা নিতে 4 নম্বর। আমরা বলবো যে শুধু ওরা বলছে এনভায়রনমেন্ট সব কিছু মিলেই এই সরকার আমলে এটা হয়েছে। আমরা বলবো যে অন্য কোনো সংস্থা রিপোর্ট করতো সারা পৃথিবীতে বাংলাদেশ হলো যেখানে মানবাধিকার নাই, কথা বলার স্বাধীনতা নেই, রাজনৈতিক দলের বিভিন্ন উপজেলা পর্যায়ে জেলা রাজনৈতিক দলের অফিসে মিটিং করতে পারে না। এবং এখানে আপনার সরকার সমালোচনা করলে বা সরকারের দুর্নীতি সমালোচনা করলো সাংবাদিকরা জেলে যেতে হয়, রাজনীতিবিদরা করবে জেলে যেতে হয়। ডিজিটাল সিকিউরিটি একটা নতুন আইন করে সব বন্ধ করে রাখছে। আপনার সংবিধানের দেশ চলতেছে না, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এবং আপনি ধরেন যেমন তথ্যগুলো সরকার, আমি একটা এক্সাম্পল দিই, গতকাল পরশু আসছে আমাদের পরিসংখ্যান, জাতীয় পরিসংখ্যান, করোনার সময় নাকি গরিব কমে গেছে, গরিব কমে বাড়ে নাই, দরিদ্রতা বাড়ে নাই। আরে সরকার জানেই না, সরকারের এটা ভুল তথ্য দেয়। করোনার সময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, ইনকাম কমে গেছে। খোকন ভাই, আপনার সব কথা যদি একমত ধরে নেই, কিন্তু মঞ্জু ভাই যদি বলতেন সরকার এগুলো ভুল তথ্য দেয়, ভুল কাজ করে, সরকারকে কারেক্ট করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আপনারা কোন আন্দোলনটা করেছেন? মঞ্জু ভাই প্রশ্নটা রেখেছেন। আন্দোলন কি করবে? আপনি আওয়ামী লীগ যে আন্দোলন করতো, আওয়ামী লীগ আন্দোলন করার সুযোগ পেয়েছে বিএনপির সময়, মিছিল করার জন্য, মিটিং করার জন্য, ধানমন্ডির এখানে গ্যাদারিং করার জন্য বিএনপি সুযোগ দিচ্ছে। আর তারা তো শোনেন কিছু কিছু জায়গার মধ্যে হয়তো লাঠি পিটা করছে পুলিশ, এটা তো গুলি করতেছে। বিএনপি 25 লক্ষ নেতা কর্মী সারা দেশে আছে, বোগাস মিথ্যা মামলায় ওসিকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে মিথ্যা মামলা দেওয়ার জন্য, এবং এদেরকে মিথ্যা মামলা তারা গায়ে মামলার মধ্যে তারা আসামি করছে। এই হলো আওয়ামী লীগ। আজকে পুলিশ এবং তাদের কথিত বিচার, হাতের বিচার বিভাগ দিয়ে ব্যবস্থা নিয়ে তারা ক্ষমতা টিকে আছে কতদিন। শিখর ভাই, আপনি এর আগের আলোচনায় মাগুরা কিংবা ঢাকার উপনির্বাচনের কথা বলছিলেন, তো বিএনপি এখন মাগুরা ঢাকার কথা বলে না, আমি জানতে চাই সন্ত্রাস করবে না, এই কথাটাই খোকন ভাই যেটি এখন বলছেন, এটি বিএনপি বলে যে এখন তখনকার উদাহরণ দুটি, এখন সারা দেশে এই রকম উদাহরণ, এটি বিএনপির দাবি। এর ব্যাপারে বলবো আমি, জি, এটা তো আমি উত্তর দিলামই যে নির্বাচন এখন সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, না হলে তারা সিট পায় কোত্থেকে? তারা বলে তার 7টা পাওয়ার কথা। আমি বলি, শেষ করি, তারা উপনির্বাচনেও তো জিতেছে, তারা পৌরসভারও মেয়র হয়েছে, উপজেলা চেয়ারম্যান, সেগুলো কিভাবে হয়? পার্সেন্টেজ অনেক কম, তারা বলে আরো বেশি। ভোট যদি জনগণ না দেয়, তারা বললে ভাই আপনার কথা শুনতে কথা বলে নাই, কথা বলি নাই। ডাকসু নির্বাচন, সেখানেও দেখেন ছাত্র দলের প্যানেল কোথায় যে পৌঁছাইছে। আসলে একটা মিথ্যার উপর
একটা রাজনৈতিক সংগঠন বেশি দিন চলে না। এটা তো মূল ভিত্তিটা থাকতে হয়। তাদের তো ভিত্তি নাই, জনগণের সাথে তো তাদের কোনো সম্পর্ক নাই। তারা জনগণের পালসটা কিভাবে বুঝবে? জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েই আজকে তারা বিরোধী দলের মর্যাদাটাই হারিয়েছে। উনি যে অর্থনৈতিক কি পরিসংখ্যান দিলেন, আজকে যদি আমরা দেখি যে অর্থনীতির সকল প্যারামিটারে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ কিন্তু এখন সবার উপরে শীর্ষে, এবং ভারতকেও আমরা ছাড়িয়ে গিয়েছি। শুধু তাই না, আমাদের মাথাপিছু আয় আজকে কিন্তু 2309 টাকা, মাথাপিছু 227 টাকা, 2227 টাকা। তাহলে আমাদের মাথাপিছু আয় আজকে কোথায় গেছে? আমাদের এটা মঞ্জু ভাই যেটা বলেছেন যে জনগণ ভোট দিতে আসে না নির্বাচনে, আসলে এই উপনির্বাচনে যেহেতু সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটা জনগণ ইম্পর্টেন্সিতে সেইভাবে আসলে নেয় না। কারণ কে এমপি হলো কি, এটা সরকার পরিবর্তনের নির্বাচন হতো, যদি সেটা সেক্ষেত্রে হয়তো জনগণ ভোট দিতে আসতো। এখানে যা আসে সেই ভোটটাই অবাধভাবেই ভর্তি হয়, এবং সেখানে যদি ভোট কারচুপি হতো তাহলে তো 80% ভোট কাস্ট দেখাতো, সেখানে তো 20%, 25%, 30%, 35% ভোট কাস্ট হয়। এই ভোটটা কাস্ট হয় মূলত হয়তো দলীয় যারা আছেন, কিন্তু বেশিরভাগ জনগণ ভোট দিতে আসে না, কারণ এটা সরকার পরিবর্তনের কে এমপি হলো এটা কিছু ম্যাটার করে না। ঠিক এই কারণেই, তো এই কারণেই আমি মঞ্জু ভাইয়ের এই কথাটি আমি যেটা বললাম, বিচার বিভাগের কথা বলেছেন আমাদের খোকন ভাই। আমরা অবাক বিস্ময়ে দেখেছি যে একটি জেলা বিএনপির সভাপতিকে বিচারপতি করতে, আমরা দেখেছি তাদের তৈরি বিচারপতি রাস্তায় দাঁড়িয়ে প্রাচীরের উপর প্রকৃতির ডাকে সাড়া দিতে। কি মানের, কি যোগ্যতার লোককে তারা বিচারপতি বানিয়েছেন, মানুষ তো আর অন্ধ না, মানুষ তো দেখেছে। সুতরাং এইসব কথা বলে, আর দুদক সর্বকালের ভিতর সবচেয়ে নিরপেক্ষভাবে আজকে প্রাতিষ্ঠানিকভাবে তারা কাজ করছে। আজকে কে পার পাচ্ছে? কে? বিএনপির কোন লোকটাকে ইন্টেনশনালি দুদক দ্বারা হয়রানি করা হচ্ছে? দেখেন, হচ্ছে করা কোথাও, কিন্তু এই হয়রানিটা নেয় প্রাতিষ্ঠানিকভাবে এখন অনেক সক্রিয় দুদক। সুতরাং খামাখা তাদের সাথে জনগণের সম্পর্ক না থাকার কারণে এই ঢাকায় বসে এসি রুমে বসে তাদের যুগ্ম মহাসচিব তিনি পার্টি অফিসের ভিতর বসে সংগঠন পরিচালনা করেন। নিচেই নামতে হবে, কোথায় পৌঁছাইছে দেশ সেটা দেখতে হবে। ঘরে বসে থেকে ওই 2006, 4, 5 যদি চিন্তা করে আর আয়নায় নিজের ছবি দেখে যদি দেশকে ট্রিট করে, আওয়ামী লীগকে ট্রিট করে, তাহলে পরে তো 5-7টা সিট তো হয়তো আগামীতে জিরোও চলে আসতে পারে। আয়নায় নিজের ছবি প্রতিদিন দেখা যাবে না, রাস্তায় নামতে হবে, মানুষকে দেখতে হবে, মানুষের পাস বুঝতে হবে। কিন্তু শিখর ভাই, রাস্তায় নামলে পরে বিএনপি যেটি বলে যে সরকার রাস্তায় নামার জবাব অগণতান্ত্রিকভাবে দেয়, প্রশাসনকে ব্যবহার করে দেয়। ভাই, আপনি তো সাংবাদিক, জি, আপনি তো নিজে দেখেছেন যে শান্তিপূর্ণ কোনো সমাবেশে কখনো কোনো রকমের বাধা দেওয়া হয়েছে কিনা। তারা তো রাস্তায় নামলেই গাড়িতে আগুন দেয়। এখন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তো সরকারের দায়িত্ব। 2014 সালের আন্দোলন দেখেছেন না, তারা কি আন্দোলন করেছে? যখনই তারা যে খোকন ভাই যে বললেন যে তারেক জিয়া হাইকোর্টের নির্দেশে গেছে, তারেক জিয়া মুসলেকা দিয়ে গিয়েছে, তার মুসলেকা হাতে আছে। আমি চ্যালেঞ্জ করে গেলাম যে সে মুসলেকা দিয়ে গিয়েছে যে আমি আর কখনো নিজেদের চাপিয়ে না দেওয়াটাই ভালো। ঠিক আছে, নিজেদের ওই যে সেই গল্প আছে না যে সকালবেলা গোসল করতে গেছে মসজিদের ইমাম সাহেব, আর এক পাশে হচ্ছে চোর। চোর মনে করছে যে যাক আমার মতো আর একটা পাইছি, চুরি করে আইছে, আর ইমাম সাহেব মনে করে যাক আমার মতো, তার যে যা সে তাই দেখে। আর সারাদিন যেহেতু এখন তাদের রাজনীতিটা হয়ে গেছে ঘরবন্দি, তারা সারাদিন আয়নায় নিজের ছবি দেখে, আর নিজের ছবিতে যা ভেসে ওঠে সেটাই আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই দেশের মানুষ এখন ভালো আছে, খেয়ে পড়ে চলে নিশ্চিন্তে ঘুমাতে পারে। আমাদের এলাকায় দক্ষিণ পশ্চিম অঞ্চলে তাদের হাতে যেভাবে সন্ত্রাসী লালিত হয়েছে, আপনার চরমপন্থী রাজনীতি, সর্বহারা বলেন, এইগুলো তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে, সেগুলো থেকে আমরা মুক্ত করেছি। আমরা তো ওপেন বক্তৃতা করে বলি যে রাত্রেবেলা কারোর জন্য ঘর ছাড়া লাগে না, রাত্রেবেলা কারোর জন্য মুরগি জবাই করে রান্না করা লাগে না। সারা বাংলাদেশটাকে একটা সন্ত্রাসের রাজত্ব বানিয়েছিল। আমরা দেখেছি অবাক বিস্ময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেনালালের পানির ট্যাঙ্কিতে মাহমুদ মামুনকে হত্যা করে রাখতে। আমরা দেখেছি ছাত্রদলের সভাপতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের পাশে কান কেটে নিতে ছাত্রদলের সেক্রেটারিকে। তারা আমাদেরকে কি গণতন্ত্র শিখাবে? আর তারা কি সন্ত্রাসের কথা বলবে? তারা বলল যে সারা দেশে মিথ্যা মামলা। আওয়ামী লীগ কারোর বিরুদ্ধে কখনো মিথ্যা মামলা করে নাই। সারা বাংলাদেশে যারা সন্ত্রাসী করেছে তবুও তাদের বিরুদ্ধে কম মামলা হয়েছে।
আমরা দেখেছি কিভাবে মামলা তারা আমাদেরকে এক একজনের বিরুদ্ধে মামলা করেছে। আমরা দেখেছি কিভাবে ঘর বাড়িতে লুট করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করা হয়েছে, আমাদেরকে নোংরখানা খুলতে হয়েছে। আজকে যদি আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে শুধুমাত্র রাজনৈতিক কারণে যদি বিএনপির একটা লোকই এলাকা ছাড়া থাকে, তাহলে আমরা তার কৈফিয়ত দেব। একটা লোকও দেখাতে পারবে না যে শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় চোর, না হলে সন্ত্রাসী, না হলে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, এরকম কেউ যদি থেকে থাকে সে হয়তো এলাকা ছাড়া থাকতে পারে। জি, ধন্যবাদ শিখর আপনাকে। মঞ্জু ভাই শুনছিলেন এবারের আলোচনা যেটি বলতে চাই আমি, শিখর ভাই বলছেন যে বিএনপি জনগণের পালস বুঝে না, পালস না বুঝে সরকারের উপর দায় চাপাতে চায়, আর খোকন ভাই বলছেন যে আন্দোলনের স্পেস সরকার তাদেরকে দিচ্ছে না। আমার কাছে এই দুটি বক্তব্য কিন্তু আবারও আজকে যদি রেকর্ড করে রাখেন, কোনো কারণে যদি পাশা উল্টে যায়, ক্ষমতার বদল হয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ বিরোধী দলে যায়, আমি কাল্পনিক ভাবে বলছি, তাহলে দেখবেন একই বক্তব্য একই নেতাদের কাছ থেকে ভিন্নভাবে আসছে। অর্থাৎ খোকন ভাই আজকে যেই কথা বলছে সেটা হয়তো দেখা যাবে শেখর ভাই বলছেন, আর শেখর ভাই যেটা বলছেন সেটা হয়তো খোকন ভাই বলবেন। এই কথাটাই আমি বলতে চাচ্ছি। তবে আমি শেখর ভাইয়ের এই জায়গাটা একমত দৃঢ়ভাবে, যারা জনগণের নামে রাজনীতি করেন, বড় রাজনৈতিক দলগুলো, তারা জনগণের পালস বুঝতে হবে, এর কোনো বিকল্প নাই। যেটা খোকন ভাই আগে বলছিলেন যে জনগণ না চাইলে একদিনও ক্ষমতায় থাকা যায় না, তার মানে হচ্ছে জনগণের পালস যখন এক ধরনের রক্তের ধমিত হয়, তখন কিন্তু দেখা যায় যত শক্তিশালী সরকারই হোক তাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব না, যদি জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। এটা বাংলাদেশের প্রমাণ আছে, পৃথিবীর সর্বত্র প্রমাণ আছে। সেটাই আমার ধারণা শেখর ভাই বোঝাতে চাচ্ছেন, যেটা আমি আগেও বলছিলাম। আজকে ধরেন 12 বছরের আওয়ামী লীগের এই শাসন আমলে উন্নয়নের কথা বাদ দিলাম, গতকালকে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 5.1% বাংলাদেশের প্রবৃদ্ধি হবে, সরকার বলছে 6.1। বিরোধটা খুব বেশি নাই, যখন নাকি পৃথিবীর অনেক দেশে ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে। তার মানে হচ্ছে বাংলাদেশের এই অগ্রগতিটা কিন্তু দৃশ্যমান। এরপরও কোন সরকারই কিন্তু শেষ সরকার না, কোন দলই চিরস্থায়ী ক্ষমতায় থাকে না। এর মধ্যে 12 বছর আওয়ামী লীগে অনেকে ভুল ভ্রান্তি আছে, দুর্নীতির কথা বারবার বলছেন খোকন ভাই, আমরাও কিন্তু গণমাধ্যমে অনেক প্রচারিত হতে দেখি সরকারের অনেক অনিয়মের কথা। সেই দুর্নীতিগুলো নিয়ে 12 বছরে, যেটা আমি আগেও প্রশ্ন করছিলাম, এমন কোন সুদৃঢ় আন্দোলন কি গড়ে তুলতে পেরেছেন? জনগণের দুর্দশার কথা বলেন বিএনপির নেতৃবৃন্দ, সেই দুর্দশার এমন কোন একটা বিষয় নিয়ে কি আন্দোলন গড়ে তুলতে পেরেছেন? কিন্তু খোকন ভাইয়ের সামনে সেই রাজনীতি আছে। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তারা কিন্তু 21 বছর বিরোধী দলে থাকা অবস্থায় কখনো কখনো সামরিক শাসনের বিরুদ্ধে গিয়ে, কখনো আধার সামরিক শাসনের বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু জনগণকে সম্পৃক্ত করে পথে থেকে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার পথ পরিক্রমায় 21 বছর পর তারা ক্ষমতায় এসেছেন। আরেকটা কথা খোকন ভাইকে বিনীতভাবে বলি, উনি আমার চেয়ে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী তো বটেই। কোন পৃথিবীর দেশে বিরোধী দলকে কোন সরকার লাল গালিচা পেতে দেয় না আন্দোলন করবার জন্য। খোকন ভাই এই কথাটা ভালো করেই জানেন। উনার চোখের সামনে উনি নিজেও অসংখ্যবার নির্যাতিত হয়েছেন, অসংখ্যবার সুপ্রিম কোর্টে আন্দোলন করতে গিয়েও কিন্তু ওনাকে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে নেতৃত্বে আসতে হয়েছে। জাতীয় নেতৃত্বে যেতে হলে জনগণকে সম্পৃক্ত করে আপনাকে সরকার স্পেস করে দেবে, তারপরে সেই আন্দোলনে সম্পৃক্ত হয়ে বিজয়ী হবেন, এটা আমাদের জন্য একটু অনাকাঙ্ক্ষিত বটেই। আরেকটা জিনিস আমি বলবো, বিচার বিভাগ, যেটা আমি বারবার বলছিলাম, আমলাতন্ত্রের কথা বলেছেন, বিচার বিভাগ, দুদকের কথা, এটা কিন্তু আমাদের মানতেই হবে। বিএনপির সময় যে দুদকের সৃষ্টি হয়েছিল, আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মনিরুজ্জামান মিয়া একজন কমিশনার ছিলেন, প্রয়াত, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক, আরো একজন ছিলেন, তারা কে কোন চেয়ারে বসবেন, কোন রুমে বসবেন, এই নিয়ে ধাক্কাধাক্কি করে তাদের টার্ম শেষ হয়ে গেছে। এখন অন্তত এই দুদকের বারান্দায় কেবল বিএনপির বা বিরোধী দলের নেতা কর্মী না, সরকারি দলের এমপি মন্ত্রীদেরকে আমরা ধর্ণা দিতে দেখি, অনেক প্রভাবশালী আমরা এবং প্রভাবশালী পেশাজীবীদের ধর্ণা দিতে দেখি। এতে কিন্তু জনগণের মধ্যে এটা আশার সঞ্চার হয় যে দুদক সামনের দিকে এগোচ্ছে। আমি মনে করি না এটা পারফেক্ট, কিন্তু আমি আবারও অনুরোধ করব এই জায়গাটা এসে বিনীতভাবে দুটি বড় দলের নেতাদের কাছে এবং তাদের নীতি নির্ধারকদের কাছে,
কারো মনে করবার কারণ নাই এই সরকারই শেষ সরকার এবং এই সরকারই সারা জীবন এই দল ক্ষমতায় থাকবেন। ফলে আজকে ক্ষমতায় থাকেন বা বিরোধী দলে থাকেন, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আমাদের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে এই ব্যবস্থা আপনারা সকলে মিলে করেন। না হলে কিন্তু এই যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের যে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ, তাতে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদের বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই শহীদদের পরিবার কিন্তু বিএনপিতেও আছে, আওয়ামী লীগও আছে। এই শহীদদের পরিবার, শহীদদের আত্মা কিন্তু কষ্ট পাবে। আর না হলে বারবার আমাদেরকে পিছিয়ে যেতে হবে। বাংলাদেশ যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গত 12 বছরে অনেক প্রতিকূলতার মধ্যেও, সেটাকে সামনে নিয়ে যেতে পারবেন যদি নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করে আরেকটি দল ক্ষমতায় আসে, অসুবিধা নাই, আবার ক্ষমতার পরিবর্তন হবে। কিন্তু কেউ যেন না মনে করেন যে এই ক্ষমতাকে আমরা চিরস্থায়ী করবার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা কাজে লাগাবো, ধ্বংস করব, শক্তিশালী করব না। এটা কারোর জন্য কল্যাণকর। জি, অনেক ধন্যবাদ মঞ্জু আপনাকে। খোকন ভাই, লাল গালিচা আন্দোলনের জন্য কেউ বিছিয়ে দেয় না, নিজেদেরকে তৈরি করে নিতে হয়। ঠিক আছে, আমি ওনার যে দুদক সম্বন্ধে কথা বলেছেন সেটি দিয়ে শুরু করতে চাই। জি, এই আওয়ামী লীগের সময় দুদকের একজন চেয়ারম্যান বলেছিলেন যে দুদকের দাঁত নাই। এই আওয়ামী লীগের সময় মানে এত প্রেশার দিয়ে দুদকে দাঁত লাগাই দিচ্ছে এখন ভাই। আওয়ামী লীগের সময় দুদকের চেয়ারম্যান বলছে দাঁত লাগাই দিচ্ছে এখন। এখন মানে অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের চাপে, সরকারের চাপে দুদকের দাঁত পড়ে গেছে। দাঁত উঠছে কিনা আমি জানি না, দাঁত ছিল না, দাঁত এখন উঠছে। দাঁত উঠছে কিনা এর মধ্যে জানি না আমি দাঁত দুদকের। তবে আমি বলতে চাই স্বতন্ত্র এমপি তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে, আপনারা দেখেছেন। ওটা হলো তাদের ইন্টারনাল সমস্যা, আচ্ছা, অ্যারেঞ্জমেন্টের সমস্যা, ইকুয়েশনের সমস্যা, আপনার কি জানি ভাগ বাটোয়ারের সমস্যা, ভাগ বাটোয়ারের সমস্যা। সেটা বলেন, সরকার দলীয় এমপি, স্বতন্ত্র এমপি, নিজস্ব পদ্ধতি যদি দেখেন দোকানে মন্ত্রীর সঙ্গে সাবেক এমপি ঝগড়া, বুঝছেন, এইসব কারণে এইসব মামলা হচ্ছে, আর কিছু না। জিকে সাহেব তো জিকে সাহেব এত 400 কোটি টাকার মালিক হলে কি হবে? আওয়ামী লীগ সরকার সমর্থ হচ্ছে, তাদের হচ্ছে শুরু করেছে বিএনপি সময় যে বিএনপি কথা বলছে। আপনার সব বড় বড় কন্ট্রাক্ট তাকে দিয়েছেন সব প্রিভিয়াস। আপনি বলছেন শুনেন, দুদকের নিরপেক্ষতা, দুদক নিরপেক্ষ হয় যদি হয়, আওয়ামী লীগের যত নেতা আছে, মন্ত্রী আছে, 85% নেতা মন্ত্রী মামলা আসামি হওয়া উচিত দুদকের দুর্নীতির দায়ে। আপনি মনে করেন? না না, কিন্তু দুদকে মনে করবে না, বলেন দুদক তাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠান। আপনি ধরেন একটা শোনেন, এটা প্ল্যান করে, পরিকল্পনা করে, এস্টিমেট করে, একটা মেগা প্রজেক্ট করে, এটা 100 কোটি টাকা লাগবে। তারপরে 2 বছর পরে বলে না 300 কোটি টাকা লাগবে, তারপর বললো 500 কোটি টাকা বানায়। কি হবে না, কি হবে? তারা যারা প্ল্যান কথা বোঝে না, এবং তাদের কন্ট্রাক্টরও তাদের, মন্ত্রীও তাদের, বানাও তারা এভাবে যত বেশি বড় বাজেট তত বেশি দুর্নীতি তারা করছে। না ঠিক আছে খোকন ভাই, সরকারের অনেক দোষ আছে সবকিছু, কিন্তু আপনাদের নিজেদের কোনো আত্মসমালোচনা সুযোগ আছে কিনা? আর যেটা বলছেন যেটা শোনেন, তারা রাষ্ট্র দিয়ে বিরোধী দলকে প্রতিহত করতে চায়, রাজনীতি প্রতিহত করতে চায় না, কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা নাই রাজনীতি প্রতিহত করার জন্য। জনগণকে তারা ভয় পায়, তারা পুলিশের লিগাল আর্মস। মানুষ আর বিএনপি নেতা কর্মীরা বা বিরোধী দল নেতা কর্মীরা তারা সিভিলিয়ান, হাতে কিছু নাই, লিগাল আর্মস হলে ফাইট করবে কি হবে? এখন যেটা শেষ করি, ওই জন্য আমাদের মহাসচিব যেটা বলেছে, নির্বাচন লাভ হবে না, প্রখর আন্দোলন তুলতে হবে। জি, সেটি 12 বছর ধরে বলছেন, কিন্তু দেখছি না আমরা সেই বছরে। এবার ফাইনাল গেম হবে, সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলেই আমরা বারবার চ্যাম্পিয়ন হইছি। আমাদের কি আন্দোলনের ভয় দেখায় লাভ নেই, বিএনপি ভুলে গেছে ক্ষমতায় নাই আজকে। ভাই প্লিজ আমার কথা বলুন, আমার শেষ করতে দেন। আমারটা শেষ করে বলুন। না কথা তো বলুন, আমি বলছি জনসমর্থনে দেওয়ালি হয়ে গেছে। জি, দেওয়ালি হয়ে গেছে আমাদের, একটু বলতে দেন। তারা ভোট ডাকাতি করে, ভোট চুরি করে, দিন ভোট রাতে করে, আত্মহত্যা করে, এগুলা করে। খোকন ভাই, আমরা সেমিফাইনাল ফাইনাল খেলেই আসছি। হ্যাঁ, সুতরাং আমাদের এই আন্দোলন, ঈদের পরে আন্দোলন ভয় দেখায় লাভ নেই। বিষয় যেটা হয়েছে, মঞ্জু ভাই যেটা বলছে যে জনগণের দুর্ভোগ নিয়ে বিএনপি আন্দোলন করে না, জনগণ তো দুর্ভোগে নেই। এই সরকার এটা নিশ্চিত করেছে সুশাসন এবং জনগণের উন্নয়ন। জনগণ বিএনপির কথায় আসবে না, আন্দোলন নামবে না, তারা লোক পাবে কই? কারণ মানুষ ভালো আছে, বিএনপির লোকই ভালো আছে, তাহলে কেন নামবে? দেখেন না রাস্তায় আজকে উড়াল সেতু দেখতেছি, আজকে আমরা মেট্রো রেল দেখতেছি, আজকে আমরা পদ্মা সেতু দেখতেছি, আজকে আমরা ঝকঝকে তকতকে রাস্তা দেখতেছি, আমরা সময় মতো বিদ্যুৎ পাচ্ছি, আমরা পানি পাচ্ছি, আমরা কৃষক ভালো আছে, শ্রমিক ভালো আছে। তা সুতরাং মানুষ নামবে কেন? ওই যে বললাম না আমি যে কথাটি, যে ঘরের মধ্যে বসে থেকে আয়নায় নিধির চেহারা দেখে তো, আর ওই গান
আজকে দেখলাম যে বিএনপির অনেক নেতারাই অনেক বড় বড় কথা বলেছেন। কি বলেছেন? ডাকসুর এক সাবেক ভিপি বলেছেন যে তিনি 90-এর গণ আন্দোলনের মতো বলতে চান যে তিনি আর ঘরে ফিরবেন না। 90-এর গণ আন্দোলন আপনারা করছেন, সেদিন আমরাও ছিলাম রাস্তায়। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়। আমরা 96 সালে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি সরকারের পতন ঘটিয়েছি। আমরা 2009 সালে আন্দোলন করে আমরা এই নির্বাচনে জয়লাভ করে এসেছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছি। আন্দোলন কিভাবে করতে হয় আমরা জানি। আর জনগণ যদি ভালো থাকে, বিএনপির কোনো আন্দোলনে সফল হবে না। এই খামাখা ঘরে বসে স্বপ্ন দেখতে হবে। আর আমি যে কথাটি প্রথমেই বলেছি যে বিএনপি বুঝতে পেরেছে, বিএনপি নেতারা বুঝতে পেরেছে যে তাদের দুঃশাসন যারা দেখেছে তারা তাদের ডাকে সাড়া দেবে না। এখন তারা টার্গেট করেছেন যারা কেবল জন্ম নিচ্ছে তাদের, যারা জন্ম নিচ্ছে তাদের ভোটটা যদি নিতে হয় তাহলে তো 18 বছর ওয়েট করতে হবে। আমি খোকন ভাইরে বলি, বিএনপি নেতাকর্মীদের বলি, 18 বছর ওয়েট করেন, আপনাদের প্রধানমন্ত্রী কি হবেন সেই মুখটি সামনে আনেন, তারপরে আপনারা আন্দোলনের ভয় দেখান। নির্বাচনে না যে অগণতান্ত্রিক পথে ক্ষমতা আসবেন সেই দিন এখন আর নাই। এই দেশে আর কোনো কি বলে ষড়যন্ত্র, আমরা বেঁচে থাকতে আর কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে, কারণ এদেশের সকল মানুষ ভালো আছে। যেহেতু মানুষ ভালো আছে, আপনারা কোনো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ষড়যন্ত্র আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মঞ্জুর ইসলাম, মঞ্জুর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।